দুদিনের বেড়ানোর জন্য হিল স্টেশন খুঁজছেন? চলে আসুন উড়িষ্যার দারিংবাড়িতে। পেয়ে যাবেন পাইন ফরেস্ট, ঝর্ণা, পাহাড় আরও অনেক কিছু। আর কলকাতা থেকে পৌঁছানো খুবই ইজি। আমরা সারা রাত ড্রাইভ করে কলকাতা থেকে কিভাবে পৌঁছলাম দারিংবাড়ি তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড। আপাতত সকাল 10:20 বাজে আর আমরা দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্টে পৌঁছে গেছি। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্টের একটা অনেস্ট রিভিউ। চলুন প্রথমে চেকিংয়ের পর্বটা সেরে নেওয়া যাক। ঢুকতেই দেখলাম ছোট্ট ছোট্ট খরগোশ ছানাগুলো বেশ আপন মনে খেলে বেড়াচ্ছে। নীলাঞ্জন যতক্ষণ আমাদের চেকিংয়ের ফর্মালিটি সারছে ততক্ষণ এদের কাণ্ডকারখানা দেখতেই বেশ মজা লাগছে। সাথে খুদেরা থাকলে এদের সঙ্গে খেলা করে দারুণ মজা পাবে কিন্তু। আমরা দুটো ফ্যামিলি এসছি এবং যেহেতু আমরা সেলফ ড্রাইভ করে এসছি তাই আগে থেকেই জেনে নিয়েছিলাম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। ওনাদের প্রেমিসেসের মধ্যেই পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং সিকিউর, আপনারা অনায়াসে গাড়ি নিয়ে আসতে পারেন। আমাদের চেকিং ফর্মালিটি হয়ে গেলেও চেকিং টাইম যেহেতু দুপুর 1টা আর আমরা অনেক আগেই রিচ করে গেছি তাই কিছুটা সময় মনে হচ্ছে আমাদের ওয়েট করতেই হবে। তবে ওয়েটিং টাইমটা যে মন্দ কাটবে না বাইরে আসতেই বুঝতে পারলাম। সুন্দর চারদিকে গ্রিনারিতে ভর্তি এই ইউটোপিয়া রিসর্ট, তার মধ্যে শীতকালে রং বেরঙের ফুল দিয়ে সাজানো। আর ছোটগুলো তো লেগে গেছে নিজেদের কারসাজি দেখাতে। ইউটোপিয়া রিসর্টের যে লোকেশনটা ভারী সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা, বেশ ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে। অনেকেই হয়তো জানেন দারিংবাড়িকে কিন্তু উড়িষ্যার কাশ্মীরও বলা হয়, কারণ এখানে শীতকালের টেম্পারেচার অনেক সময় দেখা গেছে 0 ডিগ্রির নিচে চলে যায়। অ্যামেনিটিসের মধ্যে প্রথমেই যা চোখে পড়ছে সুন্দর একটা সুইমিং পুল, একদম চোখ জোড়ানো যাকে বলে। পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক আর ওয়েল মেনটেন, যদিও খুব একটা বড় নয়, তবে যা ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে তার ওপর বৃষ্টি, পুলে নাবার তো কোনো প্রশ্নই নেই। তবে গরমের দিনে আনলে পাহাড়ে ঘেরা এই সুইমিং পুলে চুটিয়ে আনন্দ করা যাবে। সুইমিং পুলের টাইম লেখা আছে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তবে আমাদের আর এবার জলে নামা হলো না। যাই হোক, হাতে অনেকটাই সময় রয়েছে তাই ভাবলাম দুপুরের লাঞ্চের অর্ডারটা দিয়ে আসি। চলুন রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাই। রেস্টুরেন্টটা তখন খালি ছিল কারণ সকালের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। সামনেই চোখ পড়তে দেখলাম বোর্ডে টাঙানো রয়েছে ব্রেকফাস্ট মেনু। পুরি, সবজি, ধোসা, পাস্তা, ব্রেড, মোটামুটি একটা ডিসেন্ট ব্রেকফাস্ট মেনুই মনে হচ্ছে। আমরা যে প্ল্যানে এসছি ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের রুম রেন্টের সঙ্গে ইনক্লুডেড। লাঞ্চটা আমরা এখানে আজকে করব আর আলাদা করে সেটার পেমেন্ট করব। দারিংবাড়িতে বেশ কতগুলো ঝর্ণা আছে, পাইন ফরেস্ট, কফি গার্ডেন আছে, সেইগুলোর সমস্ত ছবি লাগানো হোটেলের রেস্টুরেন্টে। রিসর্টে 24টা মতো রুম আছে। যখন ফুল বুক থাকে তার জন্য রেস্টুরেন্টের জায়গাটা নেহাতি কম, ম্যানেজমেন্টও তদনুরূপ। চেক আউট টাইম 10টা আর চেকিং টাইম 1টা। ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আপাতত লাঞ্চের অর্ডার দিয়ে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। বারান্দা থেকে সামনের দৃশ্যটা জাস্ট অসম। চলুন এরপর রুম ট্যুরটাও দিয়ে দেওয়া যাক। আমাদের রুম 2nd ফ্লোরে, রুম নাম্বার হলো 205 আর এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, তাই চাইলে আগে থেকে গ্রাউন্ড ফ্লোরের কথা বলে রাখবেন। ঢুকেই একটা স্টাডি টেবিল রয়েছে, তার পাশেই রয়েছে একটা কাবার্ডে রয়েছে এক্সট্রা পিলো আর ব্ল্যাঙ্কেট। আমাদের 3 জনের অকুপেন্সি হিসেবে রুম বুক করা হয়েছে, যেহেতু আমাদের ছেলেরা সবই 13 ইয়ার্স অ্যাবোভ, তাই এক্সট্রা বেড আগে থেকেই বলা ছিল। রয়েছে একটা মিনি ফ্রিজ, টিভি, এদিকে একটা সুন্দর দেখতে কাঠের চেয়ার, তার সাথে ড্রেসিং টেবিল, বেডের পাশে বেডসাইড টেবিল। বেশ বড় আর স্পেশিয়াস ঘরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আর এদিকেই রয়েছে একটা ব্যালকনি। সুন্দর চারদিকে পাহাড়ে ঘেরা আর গ্রিনারিতে ভর্তি।
রুমটা তো দেখালামই বেশ বড়, আর দুদিকেই ব্যালকনি, আর দুদিক থেকেই আপনি প্রকৃতির শোভা নিতে পারবেন। দুদিনে ছুটি কাটানোর জন্য দারিংবাড়ি এই জায়গাটা শীতকালে আমাদের কাছে তো দুর্দান্ত লেগেছে। চলুন ঘরের আরও কতগুলো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বেডটা কিন্তু যথেষ্ট বড় ছিল, পরিষ্কার ক্লিন টাওয়েলও ওনারা প্রোভাইড করেছিলেন। ওয়াশরুমের কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আলাদা একটা স্নানের জায়গা আছে, গিজারও প্রপারলি ওয়ার্কিং ছিল। একটা ছোট্ট শ্যাম্পুর পাউচ ছাড়া ফ্রি টয়লেট্রিজ যা রিসর্টে দিয়ে থাকে সেগুলো কিছুই ছিল না। চিরুনি, টুথব্রাশ, টুথপেস্ট এগুলো তো জেনারেলি রিসর্টে প্রোভাইডই করেন ওনারা, সেগুলো কিন্তু এখানে ছিল না। রেফ্রিজারেটর যেটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক ওয়ার্কিং ছিল। আজকাল অনেক হোটেল রুমেই দেখছি মিনারেল ওয়াটারের বদলে বটলড ফিল্টার্ড ওয়াটার দিচ্ছে, এখানেও সেরকমই ছিল। আপনারা যদি চান আলাদা করে মিনারেল ওয়াটার নিজেরাও ক্যারি করতে পারেন। রুমে এসিও রয়েছে, তাই গরমের দিনে এলেও কোনো সমস্যা হবে না। এছাড়াও রুমে হট কেটল আর কমপ্লিমেন্টারি টি কফি স্যাশে দেয়া রয়েছে। বাইরের ভিউটা জাস্ট ব্রেথটেকিং। দূরে কুয়াশা মাখা পাহাড়, জঙ্গল আর সবুজের মাঝখানে এই ইউটোপিয়া রিসর্ট। যেহেতু বন্ধুদের সঙ্গে এসছি তাই ঘরে বসে থাকার তো কোনো প্রশ্নই নেই। বারান্দায় আড্ডা মারতে মারতে আমাদের অর্ধেক সময় কেটে গেছে। যেহেতু নিজেই দেখলেন বিশাল লন, তাই বড়রা আমরা আড্ডা মারলাম আর ছোটরা চুটিয়ে খেলেছে। তারপরে দুপুরবেলা লাঞ্চে চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিয়েছিলাম ঝুরি আলু ভাজা, প্লেন রাইস, তার সাথে ছিল অনিয়ন স্যালাড, আর ননভেজে ছিল একটা চিকেনের প্রিপারেশন, আর এদিকে আর একটা নিয়েছিলাম ডাল ফ্রাই আর মাটনের একটা গ্রেভি। রোগান জোশ নাম হলেও খেতে রোগান জোশের মতো হয়নি। ডাল ফ্রাইটাও ছিল প্লেন ডাল, ডিজাস্টার ছিল এই সাদা দেখতে আলু পোস্তটা। আলু পোস্তটা সাদা বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় অখাদ্য। সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে শেফকে ডেকে আনা হয় এবং সে বলে যে এখানে নাকি এইভাবেই আলু পোস্ত বানানো হয়। যাই হোক, যেখানে পোস্ত তো ছিলই না, ছিল চিনেবাদাম বাটা। রিসর্টের রুম এবং লোকেশন ভালো হলেও খাবার নিয়ে কিন্তু আমরা একদমই স্যাটিসফাইড ছিলাম না। রিসেপশন থেকে ছবি তুলে এই ম্যাপটা ধরেই বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য নিজেদের গাড়িতে। 3টার সময় আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়লাম এখন সাইট সিইং এর জন্য। ইচ্ছে আছে যাওয়ার কফি প্ল্যান্টেশন, আর একটা দুলুরি লিভার আছে সেইখানে যাওয়ার, দেখি কতদূর পৌঁছতে পারি। আমরা একটা গাড়িতেই সকলে গল্প করতে করতে যাব বলে বেরিয়ে পড়লাম। আর যে ম্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা ধরে আপনারাও নিজেদের গাড়ি নিয়ে অনায়াসে পৌঁছে যেতে পারেন লোকাল সাইট সিইংগুলোর জন্য। 3:10 মধ্যেই পৌঁছে গেলাম কফি প্ল্যান্টেশনের সামনে। দারিংবাড়ি চক থেকে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে 1 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাবেন এই লোকেশনে। দেখলাম রাস্তার উপরেই সবাই গাড়ি পার্ক করছে, তো আমরাও অন্যথা না করে গাড়ি পার্ক করে এরপর চলুন যাই কফি প্ল্যান্টেশনে। টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, পার হেড টিকিট 10 টাকা করে। ঢুকতেই দেখলাম চেয়ার পেতে বিক্রি হচ্ছে এখানে নানা রকমের গাছ, আর এগুলো হচ্ছে ব্ল্যাক রাইস যেগুলো এখানে লোকালি চাষ করা হয়। এখান থেকে যেটা কিনে নিয়ে যেতে পারেন সেটা হলো সার্টিফাইড অর্গ্যানিক হলদি। লাল লাল ছোট্ট ছোট্ট দানার মতো প্যাকেটে জিজ্ঞেস করতে বলল রাগি। এছাড়াও চোখে পড়ল একটা মিক্সড ডাল মতো এই প্যাকেটটা, আর তার পাশেই রয়েছে রাজমা। এই জিনিসগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে বেশ ভালো। দারিংবাড়িতে যে কফি প্ল্যান্টেশন আমরা দেখতে পাই সেটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। এখানে গোলমরিচের চাষও কিন্তু হয়। আসলে ব্রিটিশ আমলে এই কফি প্ল্যান্টেশন, গোলমরিচের চাষ এগুলো সব এখানে শুরু হয়েছিল। বেশ চুপচাপ জায়গা, আর বড় বড় সিলভার ওক ট্রি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার গায়ে লতিয়ে রয়েছে গোলমরিচের গাছগুলো, তার সাথে কফি গাছও চোখে পড়ল।
চুপচাপ, চারদিক নিস্তব্ধ, আর জোরালো হয়ে চলেছে ক্রমশ ঝিঝি পোকার ডাক। জায়গাগুলো যে এখনো কতটা পলিউশন ফ্রি নিঃশ্বাস নিলেই বোঝা যায়। কিছুক্ষণের এই নেচার ওয়াক আমরা দুর্দান্ত এনজয় করলাম। চোখে পড়ল হলুদ গাছও। যেহেতু ট্যুরিস্ট স্পট, তাই বাইরে মুখ চালানোর বিভিন্ন জিনিসপত্রও কিন্তু পেয়ে যাবেন। উল্টো দিকেই রয়েছে ইউক্যালিপটাস আর পাইনের জঙ্গল। দারিংবাড়িতে পৌঁছানোর পর থেকেই দেখছি বৃষ্টি আর পিছু ছাড়ছে না। আর এদিকে এসে দেখি পাইনের জঙ্গলে প্রচুর এসছে পিকনিক পার্টি, যারা বৃষ্টির জন্য কোথাও মাথা গুজেছে শেডের তলায়। আমরা তো এসছি দুলুরি রিভারের খোঁজে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বলল গাড়ি তো অত দূর যাবেও না, আর নদীতে সেরকম জলও নেই। তাই সে পথে আর না গিয়ে আমরা আবার পাইনের জঙ্গল ধরেই এগিয়ে চললাম রাস্তা ধরে। ঠিক মনে হচ্ছে না নর্থ বেঙ্গলের রাস্তা। বাদবাকি সাইট সিইংগুলোর জন্য আজকাল রওনা হব বলে রিসর্টে ফিরে এলাম। আসলে জয়দা আর নীলাঞ্জন তো সারা রাত ড্রাইভ করেছে, ওরাও একটু রেস্ট নেবে। রিসর্টটা বয়স্ক থেকে বাচ্চা সকলেই কিন্তু এনজয় করতে পারবে। আপনি যদি সাইট সিইংয়ে নাও বেরোন, ব্যালকানিতে বসেই অনায়াসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে। এদিকে সন্ধে হয়ে যেতে রিসর্টের আলোগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। তবে দুঃখের বিষয় একটাই, এতটাই বৃষ্টি পড়ে যাচ্ছে যে বাচ্চারা মাঠে গিয়ে খেলতে খুব একটা পাচ্ছে না। সন্ধেবেলা আগে থেকেই বলে রেখেছি ইভিনিং স্ন্যাক্স, তার সাথে চা আর কফি। ছেলেগুলো খালি আকাশের দিকে তাকিয়ে যেই একটু বৃষ্টি থামছে অমনি নিচে দৌড়চ্ছে খেলার জন্য। এদিকে গরম গরম চিকেন পকোড়া এসে হাজির। হাজারবার বলা সত্ত্বেও বোনলেস না দিয়ে উইথ বোন চিকেন পকোড়াই দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো ছিল। চিকেন পকোড়ার সাথে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, ওটাও মোটামুটি খারাপ করেনি। লাঞ্চের সময় আমরা বলে এসেছিলাম সন্ধেবেলা চিকেন পকোড়ার কথা, এত আগে বলেও যদি ওনারা বোনলেস করতে না পারেন তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, আমাদের আড্ডা তো ননস্টপ চলছিলই। আসলে আড্ডার সাথে মুখ চালানোটাও কিন্তু খুব দরকার। রাত্রিরের দিকে আমরা চলে এলাম ডিনারে। ডিনারটা কিন্তু আমরা যে প্যাকেজে এসেছি তার মধ্যে ইনক্লুডেড ছিল। প্রথমেই বলেছিলাম যে অনেক লোকজন এলে কিন্তু এই রেস্টুরেন্টে বেশ ধাক্কাধাক্কি চলে। এসে দেখি রাইস অলরেডি শেষ, চেঁচে পুচে নিতে হলো। তার সাথে রয়েছে ডাল, হাত রুটি, স্যুপ, একটা মিক্সড ভেজ আর আলু জিরা। ননভেজে ছিল প্রন মশলা আর ফিশ ফ্রাই। আর ডেজার্টে পায়েসটা রয়েছে দেখছি, কিন্তু একটা মিষ্টি ছিল যেটা অলরেডি শেষ। আপাতত যা পেয়েছি সেটা সাজিয়েই বসে গেছি ডিনারের জন্য। একটু আলু জিরা, মিক্সড ভেজ, রুটি, পাঁপড়, ডাল, পায়েস আর চিংড়ি নিয়ে আজকে ডিনারটা সারব। খাওয়ার জায়গায় দারুণ মিসম্যানেজমেন্ট। মিষ্টিটা তো আর পরে রিফিলও করলো না। কখনো ডাল নিতে গিয়ে দেখি বাটি নেই, কখনো খাবার নিতে গিয়ে দেখি রাইস শেষ। সকাল হতে না হতেই 1 কাপ গরম চা নিয়ে চলে এলাম বারান্দায়। কুয়াশা মাখা দূরের পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে, তার সাথে বৃষ্টি যেন আর পিছু ছাড়ছে না। আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রওনা হব আর বাদবাকি লোকাল সাইট সিইংগুলোর জন্য। তবে শহরের কোলাহল থেকে সুন্দর, শান্ত, নিরিবিলি একটা হিল স্টেশনে যদি আপনি সময় কাটাতে চান তাহলে এই ইউটোপিয়া রিসর্টটা আপনারা বেছে নিতে পারেন। যদিও খাবার দাবারের দিক থেকে কিন্তু আমরা 100% স্যাটিসফাইড ছিলাম না। সকালবেলা তাড়াতাড়ি এলাম ব্রেকফাস্ট এরিয়াতে। পুরি, এদিকে রয়েছে ভাড়া, ইডলি, সাম্বার। তবে সেই একই অবস্থা, ধাক্কাধাক্কি এবং বসার জায়গা নেই। চায়ের জায়গায় গিয়ে দেখলাম চা নেই, আর যখন চা এলো তখন আর চা নেবার কাপ নেই। ডিনার এবং ব্রেকফাস্টের টেস্ট তো ডিসেন্ট ছিল, কিন্তু নীলাঞ্জন আর জয়দা দাঁড়িয়ে দাঁড়িয়েই ব্রেকফাস্ট সারল। গেস্ট ম্যানেজমেন্টে রেস্টুরেন্ট একেবারে ডাহা ফেল। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর মোটামুটি এখন 10টা বাজে। আমরা সাইট সিইং এর জন্য বেরোলাম। লুডু ওয়াটারফলস যাওয়ার কথা, কিন্তু যা রাস্তাঘাটের অবস্থা, কতদূর যেতে পারি সেটাই এখন দেখার।
আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন লুদু ওয়াটারফলস। এই লুদু ওয়াটারফলস যাওয়ার জন্য প্রথমে দারিংবাড়ি চক থেকে গাড়ি নিয়ে যেতে হবে বালিগুড়ার দিকে। বালিগুড়া থেকে 88 কিলোমিটার দূরত্বে সুবর্ণগিরির কাছে সিচুয়েটেড এই সুন্দর লুদু ওয়াটারফলস। আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তবে দূরের পাহাড় আর বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছগুলো আরও যেন সবুজে সবুজ হয়ে রয়েছে চারদিক। বাইরে যখন বেরিয়েছি বৃষ্টি, একটু তেলে ভাজা আর চা হলে কীরকম হয়। নিজের গাড়ি নিয়ে রোড ট্রিপে বেরোলে এগুলোর মজাই আলাদা। স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে এবং গুগল ম্যাপ ফলো করে আমরা এখন লুদু ওয়াটারফলস সাইনবোর্ডের সামনে এসে দাঁড়িয়েছি। রাস্তা মোটামুটি বেশ ভালো, গাড়ি নিয়ে আসাই যেতে পারে। তবে সামনের কিছুটা রাস্তা স্ট্রেচ খারাপ, তবে ম্যানেজেবল। নির্দ্বিধায় গাড়ি নিয়ে চলে আসুন দারিংবাড়ি থেকে 129 কিলোমিটার দূরে সুন্দর এই লুদু ফলসে। গাড়ি যখন দাঁড় করালাম লুদু ফলসের গেটের সামনে, তখন বৃষ্টি আরও ঝমঝমিয়ে এসেছে। মাথায় ছাতা নিয়ে হাঁটা লাগালাম লুদু ফলসের দিকে। কেবল আমরাই আছি, আর আছে কলকল শব্দ করে বয়ে যাওয়া লুদু ওয়াটারফলস, জনমানবহীন। তাই টিকিট কেটে ঢুকতে হয় কি না বলতেও পারবো না। কোনো টিকিট কাউন্টারও কিন্তু চোখে পড়ল না। দূরে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, আর তার সামনে বয়ে যাচ্ছে নদী, আর সেখান থেকেই তৈরি হয়েছে 5টা ধারায় নেবে আসা লুদু ওয়াটারফলস। ওয়াটারফলসের গা বেয়েই নেবে গেছে সিঁড়ি, রেলিংও রয়েছে, তাই সাবধানে রেলিং ধরে নিচে নামতে শুরু করলাম। লুদু ওয়াটারফলস দারিংবাড়ি থেকে আসতে চাইলে একটু আর্লি স্টার্ট করবেন, যাতে এখানে এসে পৌঁছে আবার ফেরার সময় অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোও ঘুরে যেতে পারে। ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে কিছুটা ট্রেক করেই নেমে এলাম লুদু ওয়াটারফলসের সামনে। এ এক আলাদাই অনুভূতি। বন্ধুরা মিলে দাঁড়িয়ে রয়েছি কলকলিয়ে পেছন দিয়ে বয়ে যাওয়া লুদু জলপ্রপাতের সামনে। আরও নিচে নামার জায়গা রয়েছে, তবে হাতে সময়ও কম, কারণ ফেরার পথে অন্যান্য স্পটগুলোও ঘুরে যাব। তাই একটা বড় চাতালে এসে দাঁড়িয়ে ওপরের দিকে আবার ওঠা আরম্ভ করলাম। দারিংবাড়ির ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এটাকে একটা হিডেন জেম বলা যেতে পারে। ফেরার সময় 3:20 নাগাদ দাঁড়িয়ে গেলাম রোড সাইড রেস্টুরেন্টে। নিলাম উড়িয়া থালি। এর মধ্যে চিকেন মাটনও ছিল পছন্দ মতো। সস্তা এবং পুষ্টিকর। তৃপ্তি করে খেয়ে আমরা 4:15 নাগাদ পৌঁছে গেলাম এমু পার্কের গেটের সামনে। এমু পার্কের ভেতরেও থাকার বন্দোবস্ত আছে, টেন্ট মতো করা। যদি সেখানে বুকিং থাকে তাহলে গাড়ি নিয়ে ঢুকতে দেয়। আমরা যেহেতু খালি পার্ক ঘুরতে এসেছি, তাই জন্য গাড়িটা বাইরেই পার্ক করতে হলো, আর 10 টাকা পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম এমু পার্কের বাগানে। ভেতরটায় ঢুকে দেখলাম বেশ সুন্দর করে বাগানটা সাজানো, আর এখানেও মনে হলো পিকনিক পার্টি হয়। তবে বৃষ্টির জন্য আজকে সবই জায়গা শুনশান। দেখলাম বেশ কয়েকটা এমু হাঁটাচলা করছে বৃষ্টিরই মধ্যে। চিলড্রেন্স প্লে এরিয়াও রয়েছে, আর দেখলাম কতগুলো টেন্ট। তবে থাকার জন্য খুব একটা যে ভালো জায়গা সেটা মনে হলো না। তবে এমু দেখার ইচ্ছে থাকলে দারিংবাড়ি আসলে এই এমু পার্কে অবশ্যই একবার ঘুরে যাবেন। এমু পার্ক ছাড়াও দারিংবাড়িতে দেখার জন্য রয়েছে বেশ কতগুলো ওয়াটারফলস। তবে এতটাই বৃষ্টি পড়ছিল আমরা আর যাইনি। তবে লুদু ওয়াটারফলসটা যা আমরা দেখেছি দুর্ধর্ষ, অন্যগুলো কিন্তু অত বড় ওয়াটারফলস নয়। দারিংবাড়িতে আপনারা চাইলে উড়িষ্যা গভর্নমেন্টের ইকো রিট্রিটেও থাকতে পারেন। যাওয়ার পথেই চোখে পড়ল ইকো রিট্রিটের টেন্টগুলো। ভিতরকণিকাতেও আমরা ইকো রিট্রিটে ছিলাম, তার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড। বিচের ওপরই টেন্ট রয়েছে, থাকার সুব্যবস্থা, সাথে প্রচুর অ্যাক্টিভিটি। আগের দিন ডিনারে যা এক্সপিরিয়েন্স ছিল, তাই তাড়াতাড়ি নেমে এলাম ডিনার সারতে। আজকের ডিনার মেনুতে রয়েছে দেখলাম জিরা রাইস, তার সাথে পাঞ্জাবি ডাল তড়কা, হায়দ্রাবাদি মিক্স ভেজ, এই জিনিসটা নতুন খেলাম, চানা চিলি, এছাড়াও ছিল এগ দো পেঁয়াজা আর চিকেনের একটা গ্রেভি। ডেজার্টে ছিল সেমাই ক্ষীর।
চানা চিলিটা সত্যিই খুব ভালো লেগেছে, ক্রিস্পি আর বেশ চিলি চিকেনের মতো খেতে, অথচ ভেজ আইটেম। খাওয়া দাওয়ার টেস্ট এদিনকে ভালোই ছিল, মোটামুটি শান্তিতে খেয়ে তারপর ঠিক করলাম যেহেতু আজকে লাস্ট নাইট দারিংবাড়িতে, রাত্রিবেলা আফটার ডিনার ওয়াকামাইল। তো বন্ধুরা মিলে হোটেলটায় চারদিকে আলোও জ্বলছে, ঘুরতে ঘুরতে আড্ডাও মারা যাবে। আর বৃষ্টিটাও একটু ধরেছে, আশা করছি কালকে বেশ রোদ ঝলমলে দিনই দেখা যাবে। দারিংবাড়ি নামটা কোত্থেকে এসছে বলুন তো? দারিং সাহেবের থেকে। এক ইংরেজ অফিসার ছিলেন দারিং সাহেব, আর বাড়ি মানে হলো ভিলেজ, সেখান থেকেই এসছে এই দারিংবাড়ির নাম। সি লেভেল থেকে 3000 ফিট উঁচুতে এই দারিংবাড়ি, একটা উড়িষ্যার সুন্দর হিল স্টেশন। আমাদের তো বেশ ভালোই লাগলো। থাকা ভালো হলেও খাওয়া দাওয়ার ব্যাপারটা একদমই আমাদের ভালো লাগেনি ইউটোপিয়া রিসর্টের। সুন্দর একটা প্রপার্টি, মোটামুটি ওয়েল মেনটেন, খাওয়া দাওয়ার ম্যানেজমেন্টটা যদি একটু বেটার করেন তাহলে দারিংবাড়িতে থাকার জন্য ইউটোপিয়া রিসর্ট কিন্তু একদম পারফেক্ট রিসর্ট। পরের দিন আলো ফোটার আগেই আমরা রওনা হয়ে গিয়েছিলাম দারিংবাড়ি থেকে ভিতরকণিকার জন্য। ইউটোপিয়া রিসর্টে আমাদের কত খরচা হলো? পার ডে আমাদের পড়েছে 3% অকুপেন্সি বেসিসে 8000 রুপিস, যার মধ্যে প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আর ডিনার 3 জনকার ইনক্লুডেড ছিল। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো রোড ট্রিপে, অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে রাখুন রোম রেলিশ অ্যান্ড এনজয়।